আপনার এক্সপিরিয়েন্স কখনোই এমন কিছু হবে না জীবনে যেটা প্রফেসর আসলামের জীবনে ঘটে নাই, অসম্ভব, হইতেই হবে। প্রফেসর আসলাম কার ভিতর থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করছিলেন? ঘরের মানুষের কাছ থেকে। ওনাকে সবচেয়ে বেশি অপমান করছেন ওনার চাচা। সো কাছের জন্য তো সবচেয়ে বেশি হার্ট করবে, এটাই তো নিয়ম। আব্দুল্লাহ হাসান স্যার নিউ ইয়র্কে একটা টপ হসপিটালে ফর মোর দেন 30 ইয়ার্স সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছেন এবং উনি অনেক সাইকিয়াট্রিস্টদেরও ট্রেনিং দেন। হোয়াট ইজ দ্য মাইন্ডসেট যেটার জন্য তারা এটাকে এত প্রবলেমেটিক মনে করে? নাম্বার ওয়ান, ইউকের একজন ভদ্রলোক ছিল, উনি ইসলামিক সাইকোলজি নিয়ে উনি অনেক কাজ করছেন, ওনার বই পড়ছি এবং ওনার বইতে রিপিটেড উনি বলছেন যে আমি যখন ইসলামিক সাইকোলজির কনসেপ্টটা নিয়ে আমি যখন ইউকে থেকে শুরু করে গ্লোবালি কাজ করছি, তখন আমি সবসময় সবচেয়ে বড় বাধাটা এক্সপেক্ট করছিলাম ফ্রম দ্য ফরেনার্স, ফ্রম দ্য পিপল অফ আদার রিলিজনস, ফ্রম খ্রিশ্চিয়ানস, ফ্রম জিউস, বাট দে ওয়েলকামড ইট। বাট সবচেয়ে বড় রেজিস্ট্যান্স আমি সবসময় পাইছি মুসলিম সাইকোলজিস্ট এবং মুসলিম সাইকোলজিস্ট থেকে, বিকজ দে ফেল্ট দ্যাট আমি কি জানি একটা বিশাল ক্ষতি করে ফেলতেছি মেন্টাল হেলথের, সাইকোলজি এবং সাইকিয়াট্রির, বিকজ আমি এখানে ইসলামকে নিয়ে ব্লেন্ড করার চেষ্টা করতেছি। আমি চিন্তা করতেছি যে কোথায় জিনিসটা মার্চ করে। ওয়ার ডাজ দ্যাট কি বলবো নেগেটিভিটি অর অ্যালার্জি কামস ফ্রম? where is that insecurity stem from? খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। আবার একটা দেখেন, আমি সবার আগে আপনি যখন প্রশ্ন করছিলেন আমি টের পাচ্ছিলাম আপনি কোথায় যাচ্ছেন ব্যাপারটা নিয়ে, এবং আমি সাথে সাথে একটা জানিস মাথায় হলো যে আমি সবসময় অ্যাজ আই সেড আমি যদি প্যারালাল প্রসেসিং করতে পারি, প্যারালাল প্রসেসিং ইজ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আমরা প্রশ্নটা শোনার সাথে সাথে যে মাথার ভিতরে প্রসেসিংটা শুরু হয়, উই কল ইট অ্যাসোসিয়েশন, রাইট, ইন সাইকোলজিক্যাল টার্ম। আমার এক্সপিরিয়েন্স, আমার উত্তর হলো আমার এক্সপিরিয়েন্স প্রফেসর আসলামের থেকে কেন ডিফারেন্ট হবে? প্রফেসর আসলাম কার ভিতর থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করছিলেন? ঘরের মানুষের কাছ থেকে। ওনাকে সবচেয়ে বেশি অপমান করছেন ওনার চাচা। সো কাছের জন্য তো সবচেয়ে বেশি হার্ট করবে, এটাই তো নিয়ম। যত খারাপ কাজ হয় দেখবেন সবচেয়ে কাছের মানুষ করে, কারণ দূরের মানুষের তো কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই তো আপনাকে হার্ট করার। কাছের মানুষের তো অপরচুনিটিস বেশি আপনাকে হার্ট করার, চ্যালেঞ্জ করার, আপনাকে হিউমিলিয়েট করার, আপনাকে কষ্ট দেওয়ার, দুঃখ দেওয়ার। সেটা আপনি ইকোনমিক্যালি বলেন আর একটা কিছু স্প্রেড, একটা ভালো কিছু আপনি স্প্রেড করতে যান। আমি যদি আমার ঘরের মধ্যেই যদি অথবা খুব স্বল্প আঙ্গিকে যদি আমি আত্মীয় স্বজনের ভিতরে একটা মেসেজ দিতে চাই, মেসেজটা হলো যে ঠিক আছে আমি একটা জিনিস আবিষ্কার করছি, আমি বাংলাদেশের সবাইকে দিতে চাই। তো ঘরের ভিতর থেকে সবার প্রতিবাদ না, সবারই দেবেন কেন? ওয়াই? এটা তো সবার জিনিস না। ওকে, বাট এটা এইভাবে দিতে হবে না, এটা এইভাবে দিতে হবে। নাম্বার ওয়ান, আপনার এক্সপিরিয়েন্স কখনোই এমন কিছু হবে না জীবনে যেটা প্রফেসর আসলামের জীবনে ঘটে নাই, অসম্ভব, হইতেই হবে। সো ইয়োর রেফারেন্স পয়েন্ট অফ রেফারেন্স ইন লাইফ ইজ গোয়িং টু বি হিজ এক্সপিরিয়েন্স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা খুব ভয় থাকি সবসময়। মুসলমানরা একটা নতুন কিছু করতে গেলে সাংঘাতিক ভয় থাকি যে এটা রিপারকাশন আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। আবার অনেক সময় মনে করি রিপারকাশন হ্যান্ডেল করা শুধুমাত্র বোধহয় আমারই দায়িত্ব। ব্যাপারটা তা না। আমি যেরকম আমার মতো চিন্তা ভাবনা করে এরকম লোকের পৃথিবীতে অভাব নাই, বা আপনার মতো চিন্তা ভাবনা করে পৃথিবীতে এত ভালো লোকের কোনো অভাব নাই, আছে এরকম। বাট আমাদের ফিয়ার থাকি যে আমরা যেই প্রেশারটা সৃষ্টি হবে এরকম কনসেপচুয়াল ধারণা দিলে, ইসলামিক সাইকোলজির ধারণা দিলে ওইটা হ্যান্ডেল করতে পারবো কিনা, অথবা আমাকে ডিজোন করা হবে কিনা। ডিজোন করলে পরে আমি যার পার্ট হতে চাই, যে সোসাইটি আমাকে খাওয়ায় পড়ায়, ডিজোন করলে পরে কি আমি এখানে সাস্টেইন করতে পারবো কিনা। এই ভয়গুলো একসাথে হয়ে যে অ্যাংজাইটি সৃষ্টি করে, তখন আমরা চেষ্টা করি যে বাবা দরকার নেই, চুপ থাকো, এই যে বাদ দাও, ভালোই তো আছি, ছেলেবেলে বড় হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, বিজনেস আছে, পেশেন্ট দেখতেছি, টাকা আসতেছে, এই নতুন ঝামেলা নিয়ে লাভটা কি? আমরা তো গোপনে গোপনে ওই কাজ করতেই পারি। আমরা তো ইসলামিক সাইকোলজি প্র্যাকটিস করছি ইন আওয়ার ওন ওয়ে। এটাকে স্ট্রাকচার দেওয়ার দরকারটা কি? স্ট্রাকচারটা দিতে ভয় পায়, ব্র্যান্ডিং করতে ভয় পায়। আর একটা ব্যাপার আছে, কালেকটিভলি ভালো মানুষরা সাধারণত কালেকটিভলি থাকে না। খারাপ মানুষের জন্য ইনস্টিটিউশন দরকার হয়, ভালো মানুষের ভালো কাজ করতে ইনস্টিটিউশন প্রয়োজন হয় না। তারা গোপনে গোপনে কমপ্লিটলি করতে পারে। আমি চ্যালেঞ্জ পছন্দ করি, এই যেই ধরনের চ্যালেঞ্জ আসুক পছন্দ করি, কারণ হলো ওই চ্যালেঞ্জ আসলে পরে স্টেডি হয়, ফার্ম হয়, কংক্রিটনেসটা আসে, খুব স্মুথ সেল হলে পরে। এবং ঘরের মানুষই চ্যালেঞ্জ করুক, অসুবিধা কী? তাতে তো অসুবিধা নেই, সেও কিছু একটা এক্সপ্রেস করছে, অসুবিধা কী? এবং এটা শুধুমাত্র ফাউন্ডেশন, এই ইসলামিক সাইকোলজি ফাউন্ডেশনের জন্য এটা তা কিন্তু না। আমাদের ওখানে যে মসজিদগুলো হয়, যে মসজিদগুলো এস্টাবলিশ হওয়ার সময় কমিউনিটি থেকে প্রেশার আসে যেখানে মসজিদ হবে না, আপনি বিশ্বাস করবেন না, সব আমাদের পাশে এসে দাঁড়ায় খ্রিশ্চিয়ান কমিউনিটি, চার্চ গোয়িং পিপল অ্যান্ড জিউস কমিউনিটি, টেম্পল গোয়িং পিপল।
দে স্ট্যান্ড বাই আস, যে না এখানে মসজিদের দরকার আছে। ব্যাপারটা মোটেই অস্বাভাবিক কিছু না, যে একটা নতুন কিছু দিতে গেলে স্ট্রাগল করতেই হবে। মার্কেটেবিলিটি একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি একটা ভালো কনসেপ্ট দিতে পারি, ইসলামিক সাইকোলজি বলেন বা এটাকে যদি কেউ বলে যে না ঠিক আছে আমি স্পিরিচুয়ালিটি মডেল দেব, ফাইন, স্পিরিচুয়াল মডেল দেন, ওইটাকে কাস্টমাইজ করে ইসলামিক সাইকোলজি রূপ দেওয়া যায়। অনেক লোক অনেকভাবে করছে, পৃথিবীর অনেক জায়গায় এরকম ইসলামিক সাইকোলজি নিয়ে প্র্যাকটিস হচ্ছে, রিসার্চ হচ্ছে। আমেরিকায় বহু অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল লেভেলে করছে, কালেকটিভ লেভেলে করছে। চ্যালেঞ্জ আসছে, তাতে আমার মনে হয় না এটা ডিসঅ্যাপিয়ার করবে, রাদার এটা বারে বারে ফিরে আসবে, লাইমলাইটে আসবে। এখন লাইমলাইটে আসার পরে প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হওয়ার পরে যে ঠিক আছে এটা ইসলামিক সাইকোলজি, বাট তুমি যদি ইচ্ছা করো তুমি একটা রিলিজিয়াস স্পিরিচুয়াল সাইড নিয়ে এটা দিয়ে কাজ করতে পারো। বাট আমি ওই জায়গাটা আরেকবার একটু যেতে চাই, যে যারা এটাকে খুব অপোজ করে, আপনার কাছে কি মনে হয়, এবং মানে খুব স্ট্রংলি অপোজ করে, হোয়াট ইজ দ্য মাইন্ডসেট, মানে যেটার জন্য তারা এটাকে এত প্রবলেমেটিক মনে করে? ইন ইউর এক্সপিরিয়েন্স, আমি শিওর আপনি তো দেখছেন অপোজিশন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কিছু ব্যাপার থাকতে পারে, আমি অস্বীকার করবো না। ইন্ডিভিজুয়াল কিছু ব্যাপার থাকতে পারে, সেটা আমি পৃথিবীর বহু দেশের প্রফেশনালদের ভিতরে দেখেছি। রিলিজিয়ান সম্বন্ধে যেমন বহু নাম করা প্রফেসর, ডাক্তারস, তারা অ্যাক্টিভলি তাদের রিলিজিয়ান প্র্যাকটিস করেন, এবং বহু ডাক্তার, ফিলসফার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাকাউন্টেন্ট, মার্কেটিং হেড দেখেছি যারা বিলিভ করেন না। তো আমাদের প্রফেশনাল গ্রুপের ভিতরে তো এই গ্রুপটা থাকবে যারা বিলিভ করে না। আমি পার্সোনালি বহু মুসলমান সাইকিয়াট্রিস্ট চিনি যাদের নাম মুসলমান, যারা প্র্যাকটিস করেন না। তো তারা তো ভীত হবেনি, এটা তো খুব একটা সারপ্রাইজ না। আপনি যদি একটা জিনিস প্র্যাকটিস না করেন, আপনি যদি ভয় পান প্র্যাকটিস করতে, তাহলে তো আপনার ওটা চলে আসলে আপনার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আপনাকে থ্রেট করছে। আমারও তো মাইন্ড আছে, আমারও তো ডিফেন্স মেকানিজম আছে, আমিও তো ডাইনামিক ফ্লুইড একটা লোক। আমি প্রফেশনাল হইতে পারি, বাট আমারও তো একটা হিউম্যান এক্সপিরিয়েন্স আছে, সোশ্যাল এক্সপিরিয়েন্স আছে, স্পিরিচুয়াল রিলিজিয়াস এক্সপিরিয়েন্স আছে। পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে। তো তারা যদি থ্রেটেন ফিল করে, ন্যাচারালি তাদের তো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে যাবে। বাট মজার কথা হলো যে সাইকিয়াট্রি, সাইকোলজি, সোশ্যাল সায়েন্সেস এগুলো তো এনকম্পাসিং। একটা নতুন ওয়ে যদি আমি জানি, লোক আমি যদি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি জানি, আমি যদি বিলিভ নাও করতে পারি, আমি যদি বিলিভ নাও করি মডেলটায়, ওকে, আমি তো প্র্যাকটিস করতে পারি বা সাজেস্ট করতে পারি আপনার প্র্যাকটিস করে এটা কাজ করবে। বা বিহেভিয়ার মডেল যদি জানি, বা ডাইনামিক মডেল বা ব্রিফ ডাইনামিক মডেল যদি আমি জানি, আমার প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা নাই, বাট ইট এক্সিস্ট অ্যাজ এ মডালিটি অফ ট্রিটমেন্ট। তেমনি রিলিজিয়াস মডেল যদি হয়, চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ইসলামিক সাইকোলজি একটা মডেল যদি হয়, চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। মানুষের বেনিফিট হয় কিনা, যদি বেনিফিট হয় ফাইন। গোলটা তো একটা, আমরা গোলটা বুঝতে পারছি না, তারা হয়তো গোলটা বুঝতে পারেন না। বুঝতে পেরেছে একটা পেশেন্টকে সিমটম রিলিফ করা, কোয়ালিটি লাইফ ইমপ্রুভ করা, এই তো, দ্যাটস ইট। গোল তো ভেরি সিম্পল, যে আপনার সিমটম রিডিউস হবে, আপনাকে ফাংশনাল করা হবে, আপনার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা হবে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ভালো হবে, এই তো। তো আমি বহুভাবে ওই জায়গাটা রিচ করতে পারি। সে ইসলামিক সাইকোলজি সেটা একটা মডেল হয়, আপনার ইন্টারনালাইজ করার দরকার নেই, আপনি স্টিল প্র্যাকটিস করতে পারেন। ইফ ক্লায়েন্ট কনসেন্ট, দ্যাটস ইট। আপনার ক্লায়েন্ট যদি এসে বলে যে ডু ইউ বিলিভ ইন ইসলামিক সাইকোলজি, ক্যান ইউ সাজেস্ট মি সাম মডালিটিস অর ইসলামিক ফিলসফিস দ্যাট আই ক্যান ইন্ট্রোডিউস ইন মাই লাইফ। এখন ওনাদের ভয় থাকতে পারে যে তাহলে তো আমার আবার পড়াশোনা করতে হবে। তো এখন বুঝতে হচ্ছে আপনি যদি কিছুতে বিশ্বাস না করেন তাহলে পড়বেন কেন? তাহলে তো আপনার কোরআন শরীফ পড়তে হবে, সিরা পড়তে হবে, সিরার আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে, ব্রডনেস বুঝতে হবে। ইটস আ লট অফ ওয়ার্ক। আমরা খুব ভয় থাকি সবসময়, মুসলমানরা একটা নতুন কিছু করতে গেলে সাংঘাতিক ভয় থাকি যে এটা রিপারকাশন আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। আবার অনেক সময় মনে করি রিপারকাশন হ্যান্ডেল করা শুধুমাত্র বোধহয় আমারই দায়িত্ব। ব্যাপারটা তা না। আমি যেরকম আমার মতো চিন্তা ভাবনা করে এরকম লোকের পৃথিবীতে অভাব নাই, বা আপনার মতো চিন্তা ভাবনা করে পৃথিবীতে এত ভালো লোকের কোনো অভাব নাই, আছে এরকম। বাট আমাদের ফিয়ার থাকি যে আমরা যেই প্রেশারটা সৃষ্টি হবে এরকম কনসেপচুয়াল ধারণা দিলে, ইসলামিক সাইকোলজির ধারণা দিলে ওইটা হ্যান্ডেল করতে পারবো কিনা, অথবা আমাকে ডিজোন করা হবে কিনা। ডিজোন করলে পরে আমি যার পার্ট হতে চাই, যে সোসাইটি আমাকে খাওয়ায় পড়ায়, ডিজোন করলে পরে কি আমি এখানে সাস্টেইন করতে পারবো কিনা। এই ভয়গুলো একসাথে হয়ে যে অ্যাংজাইটি সৃষ্টি করে, তখন আমরা চেষ্টা করি যে বাবা দরকার নেই, চুপ থাকো, এই যে বাদ দাও, ভালোই তো আছি,
ছেলেবেলে বড় হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, বিজনেস আছে, পেশেন্ট দেখতেছি, টাকা আসতেছে, এই নতুন ঝামেলা নিয়ে লাভটা কি? আমরা তো গোপনে গোপনে ওই কাজ করতেই পারি। আমরা তো ইসলামিক সাইকোলজি প্র্যাকটিস করছি ইন আওয়ার ওন ওয়ে। এটাকে স্ট্রাকচার দেওয়ার দরকারটা কি? স্ট্রাকচারটা দিতে ভয় পায়, ব্র্যান্ডিং করতে ভয় পায়। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।